বর্তমানে গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে নানা ধরনের বক্তব্য, নানা ধরনের কথা আছে। আমরা প্রথম থেকেই বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন, আমরা সকল ধরনের সমালোচনাকে স্বাগত জানাই। এক শহীদ পরিবারের মা অনেক আন্দোলনের কথা বললেন। আমরা এই আন্দোলনগুলোকে বিগত সরকার বা বিগত সময় যেইভাবে আন্দোলনগুলোকে দমন করা হতো, আমরা সেই প্রক্রিয়ায় যাচ্ছি না। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যে আলোচনার মাধ্যমে বা তাদের দাবির যৌক্তিক অংশটি মেনে নেওয়ার মাধ্যমে আন্দোলনগুলোকে নিষ্ক্রিয় করার। কিন্তু এই সুযোগে যদি ফ্যাসিবাদী যারা রয়েছেন, ফ্যাসিবাদের দোসর যারা এখনও আছে, তারা যদি ষড়যন্ত্রের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু সরকার কঠোর হবে এবং আমরা কঠোর হচ্ছি। তবে আমরা আন্দোলনকে কখনোই দমনমূলকভাবে নিবৃত্ত করতে চাই না। একইভাবে গণমাধ্যমের ক্ষেত্রেও আমাদের কিন্তু একই বক্তব্য যে গণমাধ্যম তার কথাটা বলবে, কিন্তু আমরা প্রথম থেকেই গণমাধ্যমের কাছে আবেদন জানিয়েছি সরকারের পক্ষ থেকে, যাতে গণমাধ্যম অনেক বেশি দায়িত্বশীল এবং সচেতনভাবে বস্তুনিষ্ঠভাবে সংবাদ প্রচার করে। কারণ জনগণের কাছে সংবাদ পৌঁছানোর জন্য, তথ্য পৌঁছানোর জন্য এই সরকার অনেক বেশি, অন্য যে কোনো সরকারের থেকে এই সরকার অনেক বেশি গণমাধ্যমের উপর আসলে নির্ভরশীল। বিশেষত সোশ্যাল মিডিয়ায় একটা সংবাদ যদি একটু ভুল সংবাদ প্রচার হয়, সেটার যেই প্রতিক্রিয়া তৈরি হয়, এটা কিন্তু পরে ফ্যাক্ট চেকিং করলেও, রিজয়েন্ডার দিলেও কিন্তু এই ক্ষতিটা আসলে পূরণ করা সম্ভব হয় না। ফলে সংবাদ প্রচারের ক্ষেত্রেও আমরা যাতে আরও বেশি আসলে দায়িত্বশীল হই। কারণ আমাদের যে সময়টা আমরা বসবাস করতেছি, একটা ট্রানজিশনাল টাইম, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে নানা ধরনের প্রোপাগান্ডা, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন হচ্ছে। তো সেই জায়গায় সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক গণমাধ্যমের ভূমিকা আরও বলিষ্ঠ হওয়া উচিত বলে আমি মনে করি। ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক ভূমিকা নেওয়া উচিত। বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক আন্তর্জাতিক বিভিন্ন মহলে বলার চেষ্টা করছে, প্রচারের চেষ্টা করছে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই বা গণমাধ্যমের উপর এক ধরনের চাপ রয়েছে। আমি বলবো যে আপনারা সত্যটা প্রচার করুন। গণমাধ্যমের উপর এক ধরনের সামাজিক চাপ রয়েছে, কিন্তু সরকারের জায়গা থেকে কিন্তু গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। আগে যেভাবে গোয়েন্দা সংস্থা দ্বারা গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করা হতো, সংবাদ টেলিভিশনের বা পত্রিকার হেডিংও চেঞ্জ করে দেওয়া হতো, বর্তমান সরকারের জায়গা থেকে এই ধরনের একটি ঘটনাও ঘটেনি বলে আমি মনে করি। কেউ যদি দাবি করেন, সেক্ষেত্রে আপনার দাবির সাথে তখন আমি বিবেচনা করব। কিন্তু এক ধরনের সামাজিক চাপ রয়েছে, এবং এই সামাজিক চাপটা কেন রয়েছে? এই সামাজিক চাপটা রয়েছে বিগত 15 বছরে গণমাধ্যমের যে ভূমিকা। কারণ মানুষ টেলিভিশনে তার জনগণের যে কথাটা, সে কথাটা কিন্তু শুনতে পায়নি। ফলে মানুষ স্বাভাবিকভাবে গণমাধ্যমের প্রতি তার কিন্তু ক্ষুব্ধতা রয়েছে, এবং বিশেষ কিছু গণমাধ্যমের প্রতি তাদের নানা ধরনের বিতর্কিত কার্যক্রমের কারণে কিন্তু আরও ধরনের মানুষের ক্ষুব্ধতা রয়েছে বিভিন্ন অংশের, জনগণের বিভিন্ন অংশে। ফলে মানুষের সেই ক্ষুব্ধতাকে কমানোর জন্য গণমাধ্যমগুলোকেই আমি মনে করি ভূমিকা রাখা উচিত, এবং তাদের নিজেদের 15 বছরের ভূমিকা, নিজেদের দ্রষ্ট্রুতি, সেটা জনগণের সামনে বলা উচিত এবং সেটার জন্য দুঃখ প্রকাশ করা উচিত যদি তারা এই ধরনের কাজ করে থাকে, বা তারা কোন প্রেক্ষিতে কার্যক্রম চালাতে পারে নাই, তারা সঠিক তথ্য প্রচার করতে পারেনি, এটা জনগণের সামনে স্পষ্টভাবে বলা উচিত, সত্যটা প্রচার করা উচিত। এবং একটা গণঅভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে, তারপরেও এই বিপ্লবের পরে কোনো মিডিয়া বা কোনো টেলিভিশন সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যায় নাই। কারণ আমরা ভেবেছি গণমাধ্যমের স্বাধীনতাটা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, কিন্তু আবার এটাও আমরা বলেছি যে স্বাধীনতার নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা করলে সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা দেখেছি বিগত সময় সরকার পরিবর্তনের সাথে সাথে স্বাভাবিকভাবে বা রাজনৈতিকভাবে সরকার পরিবর্তনের সাথেও কিন্তু অনেক টেলিভিশন, অনেক কিছু বন্ধ হয়ে যায়। তো একটা গণঅভ্যুত্থানের পরেও আসলে এই আন্দোলনের সময় অনেক মিডিয়া যেই সম্পূর্ণভাবে এই অভ্যুত্থানের বিপক্ষ অবস্থান নিয়েছে বা বিগত সময় পুরা ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে, তাদের কিন্তু বিরুদ্ধে সেই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই কারণেই যে আমরা গণমাধ্যমকে, বাংলাদেশে গণমাধ্যমের যে পরিসর, সেটাকে বৃদ্ধি করতে চাইছি। আমরা টেলিভিশন কমাইতে চাই নাই, পত্রিকা কমাইতে চাইনি, কিন্তু সেই জায়গায় কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। কারণ কেউ যদি মনে করে যে 15 বছর তার ভূমিকা কি, সেটা সে আসলে
মানুষ ভুলে যাবে, মানুষ ভুলে যাবে বা রাতারাতি আসলে ভোল পাল্টিয়ে বা এই বর্তমান সময়ের বাস্তবতায় গা ভাসিয়ে কথা বললেই মানুষ ভুলে যাবে এরকম না। মানুষের ভিতরে কিন্তু এই ক্ষোভটা আছে, জনগণের ভিতরে এই ক্ষোভটা আছে। তাই আমি মনে করি এই বিগত 15 বছরের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আমাদের বিস্তর আলোচনা করা উচিত। এবং আমাদের আমি জুলাই গণ অভ্যুত্থানের কথা যদি একটু বলি, যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। অর্থাৎ আমরা বলতে চেয়েছিলাম এই আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটা কেবল কোনো ব্যক্তি বা কোনো বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়নি, বরং আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ফলে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা এই যে সিস্টেমটা, যেই ধরনের রাষ্ট্র কাঠামোতে একটা ফ্যাসিজম তৈরি হয়, একটা স্বৈরতন্ত্র তৈরি হয়, আমরা এই কাঠামোটার পরিবর্তন করতে চাই, আমরা এই কাঠামোটার সংস্কার করতে চাই। কারণ এই কাঠামো রেখে দিলে যে কেউ সরকারে আসুক কেন তার কিন্তু স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার, ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে, সম্ভাবনা থাকবে। সেই সম্ভাবনাগুলোকে আমরা বন্ধ করতে চাই। ফলে সেটার জন্যই দরকার আমাদের রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, এবং এই সংস্কার অবশ্যই একটা অব্যাহত প্রক্রিয়া, সেটারও একটা দীর্ঘ সময় লাগবে। কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই সংস্কারের একটা ভিত্তিটা তৈরি করে দিতে চাই, যাতে পরবর্তীতে যেই আসুক তারা এই সংস্কারগুলোকে অব্যাহত রাখবে। দ্বিতীয়ত, আমাদের এই আন্দোলনের অন্যতম দাবি কিন্তু ছিল আসলে বিচার। কিন্তু বিচার নিয়ে হয়তো মনে হচ্ছে এখন আমরা একটু কম কথা বলছি, আমাদের রাজনৈতিক অঙ্গন অনেক বেশি নির্বাচন বা অন্য অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনায় ভরপুর। কিন্তু আমার মনে করি আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে, এবং কারণ আমাদের এই আন্দোলন যখন কোটা সংস্কার ছিল, এই কোটা সংস্কার থেকে আমরা যে গণ অভ্যুত্থানের দিকে গেলাম, তার প্রধান দাবিটাই ছিল কিন্তু বিচার। যখন আমার ভাই মারা গিয়েছে, যখন আমার বোন মারা গিয়েছে, আমরা বলেছি বিচার চাই, আমরা জাস্টিস চাই। ফলে এই বিচার নিশ্চিত করা, যারা এই ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, যারা বুলেটের মাধ্যমে আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এবং এই সকল ঘটনার যে হুকুমে আসামি শেখ হাসিনা, তার অবশ্যই বিচার করা হবে। এবং বিচারের মাধ্যমেই সমাজে রিকনসিলিয়েশন সম্ভব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমি বলবো যে আমরা বিচারের বিষয়টা, এবং এই বিচার আমি মনে করি একটা হচ্ছে আইনগত বিচার, যেটা হয়তো রাষ্ট্র করবে, বিচার ব্যবস্থার মাধ্যমে করবে। আর একটা হচ্ছে নৈতিক বিচার বা সামাজিক বিচার। কারণ ফ্যাসিবাদের ভূমিকায় বা সহযোগী হিসেবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তো অংশগ্রহণ করেছে, এবং তাদের সবাইকে হয়তো আমরা আইনের ফ্রেমওয়ার্কে, আইনি কাঠামোতে হয়তো আমরা বিচার করতে পারবো না, বা বিচার করার সুযোগ কম। বিভিন্ন বুদ্ধিজীবী মহলে, সাংবাদিকদের মহলে আমরা দেখেছি যে ফ্যাসিবাদের দালাল শ্রেণী তৈরি হয়েছিল, সহযোগিতার ভূমিকায় ছিল। ফলে ফ্যাসিবাদকে সহযোগিতা করা, গণহত্যাকে সহযোগিতা করা, সেটাও কিন্তু একটা নৈতিক অপরাধ। তো আমি বলি সেই নৈতিক বিচার, সামাজিক বিচারও আসলে হওয়া উচিত। এবং ফলে আমরা সকলেই আমরা যাতে গত 15 বছর এবং জুলাই গণ অভ্যুত্থানের কার কি ভূমিকা ছিল, সেই ভূমিকা ভুলে না যাই, এবং সেই জুলাই গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতির জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমি মনে করি যে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলসমূহ যারা রয়েছে, তাদের সাথে ভিন্নমত থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য তৈরি হয়নি। কারণ আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে ঐক্যের শিক্ষা দিয়েছে, এবং এই ঐক্য হচ্ছে জনগণের ঐক্য। জুলাই আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সমাজে নানা ভিন্নমত থাকবে, সমাজে নানা ধরনের কার্যক্রম থাকবে, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার জনগণ যদি সংকটে পড়ে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। ফলে জুলাই হচ্ছে আমাদের সেই কেন্দ্রবিন্দু, এবং আমি মনে করি সেই জুলাইয়ের শিক্ষা আমাদের সবার ভিতরেই রয়েছে। আমি সর্বশেষে বলবো যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা সেটাকে বহুমুখী আরও কী কী উদ্যোগ নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করছি, এবং এই কাজের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন, চেষ্টা করছেন। কল্যাণ ট্রাস্টের আইনে অবসরপ্রাপ্ত প্রথিতযশা সাংবাদিক
বা সাংবাদিকদের অসচ্ছল পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য প্রদান ও তাদের কল্যাণ সাধনের কথা বলা হয়েছে। আমরা এই প্রবীণ ও গুণী সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানের বিষয়টি ট্রাস্ট বিবেচনা করছে। নীতিমালা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের বিবেচনা রয়েছে। আসন্ন রমজানে সমস্যাগ্রস্ত ও বেকার সাংবাদিকদের মধ্যে ইফতার সামগ্রী সহ খাদ্য প্যাকেজ উপহার হিসেবে বিতরণের উদ্যোগ, যেটা রেগুলার করা হয়, এটাও এবারও অব্যাহত থাকবে। এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে উৎসাহিত করতে ফেলোশিপ কার্যক্রম হাতে নিয়েছে ট্রাস্ট। চলতি বছরই অন্তত 5 জন সাংবাদিককে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিজস্ব কোনো ভবন নেই। নিজস্ব ভবন, নিজস্ব আয়ের উৎস সৃষ্টি এবং বহুমুখী কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এর মধ্যে একটি জায়গা সরকার থেকে বরাদ্দের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করব যে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের সাথে পাশে সবসময় থাকবে। আমরা সেই জন্যই কাজ করতে চাই এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই জায়গা থেকে অগ্রণী ভূমিকা রাখবে। এবং আমাদের যে জুলাইয়ের শহীদ সাংবাদিকরা রয়েছে তাদেরকে সবসময় তথ্য মন্ত্রণালয়, তথ্য সম্প্রচারমূলয় তাদেরকে ধারণ করে, তাদেরকে স্মরণ করে এবং এই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন গুরুতরভাবে তাদের সাথে এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আমি মনে করি সারা জীবনের একটি সম্পর্ক হয়ে গেছে। তাদের সাথে তাদের দায়িত্ব নেওয়া এবং তাদের সাথে এই পরিবারগুলোর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন হয় সেই চেতনাকে ধারণ করেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং আমাদের এই নতুন প্রজন্ম আমরা কাজ করে যাব। তো সকলের কাছেই সেই সহযোগিতা, সমর্থন এবং দোয়া আমরা কামনা করি। আজকে আমরা হয়তো যতটুকু সামান্য পারছি আমরা সহযোগিতা করছি, সামনের দিকে এটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টাই আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।